ফোন করা হয় ডিজিএফের দপ্তর থেকে। ও আমাকে কোশ্চেন করে তাহলে এটা থামবে কিভাবে। তখন আমি বলি যে হয় আমাকে মেরে ফেলেন, থেমে যেতে পারে। এমনকি এমন কাউকেও ফোন দিয়েছি যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন, কিন্তু সেদিন মার্চ পাস্ট জাস্টিসে জয়েন করতে রাজি হন নাই। শেখ হাসিনা কালকে পড়ে গেল, ক্ষমতাটা কে নিবে। মাহফুজ আলম অলওয়েজ একটা কনফিউজিং ক্যারেক্টার ছিল। আর হাসনাত সাজিদ ভাইদেরকে আমরা সন্দেহ করতাম। জুলাই শুধু একটি মাসের নাম নয়, জুলাই বাংলাদেশে একটি ইতিহাস। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে ইতিহাস নিশ্চয় রয়ে যাবে আরও শত শত বছর মানুষের মনে, মানুষের মগজে, মানুষের মুখে কিংবা পাঠ্য বইয়ের পাতায়। এই জুলাই নিয়ে কথা বলবো আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজের একটি বিশেষ পডকাস্ট আয়োজন জুলাই কাস্ট। এই জুলাই নিয়ে আমরা গল্প শুনবো, জুলাইয়ের ইতিহাস শুনবো। সেই জুলাইয়ের সময়কার একজন সম্মুখ সারির যোদ্ধা, সম্মুখ সারির নেতা, নেতৃস্থানীয় একজন, যার বড় পরিচয় তিনি সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং আরও একটি বড় পরিচয় আছে, তিনি বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। জি, আমি ভালো আছি। স্টার নিউজে সময় দিয়েছেন আপনি অনেক কষ্ট করে এই ব্যস্ততার মধ্যে। আমরা আজকের এই বিষয়টার নাম দিয়েছি জুলাই আন্দোলন, 9 দফা থেকে 1 দফা। ওই সময়কার একটু গল্পটা শুনবো, ইতিহাস শুনবো। একটু যদি পেছনে ফিরে যাই, আপনারা ক্যাম্পাসে, আপনি নিজেও তখন দেখছিলাম যে আপনি 90টা ছররাগুলিতে আহত হয়েছিলেন। তারপর ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, হল থেকে আপনাদেরকে বিতাড়িত করা হলো জোর করে। তারপর আসলে কোথায় গেলেন, কিভাবে থাকলেন, কোন জায়গায় আন্দোলনে অংশ নিলেন? আমি তো 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 17 জুলাই নাকি 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সংঘর্ষ হয় পুলিশের সাথে, ছাত্রলীগের সাথে, তখন আমি গুলিবিদ্ধ হই। আমার একেবারে 2 পা ঝাঁঝরা হয়ে যায় ওয়ান কাইন্ড অফ ছড়াগুলিতে। তারপর ঢাকা মেডিকেলে যাই চিকিৎসা নেওয়ার জন্য, সেখানেও তারা চিকিৎসা নিতে দেয় নেই। এসে তারপর কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে, সেখানে এসে গুলিগুলা বের করা হয়। এখান থেকে আমি আমার এক স্টুডেন্টের বাসায় গিয়ে আশ্রয় নিই। তো এর মধ্য দিয়ে 17 জুলাই আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। 18 তারিখ যেহেতু অসুস্থ ছিলাম, 18 তারিখ 10টার পরে ঘুম থেকে উঠে আমি টেলিভিশনের সামনে দেখে চোখ থেকে পানি ঝরতেছিল। এইরকম একটা প্রতিরোধ দেখে সকল টেলিভিশনে লাইভ চলতেছিল, মিডিয়াতে লাইভ চলতেছিল যে আপনার শিক্ষার্থীরা প্রতিহত করতেছে আওয়ামী সন্ত্রাসীদেরকে, আওয়ামী রক্ষী বাহিনী আমি বলবো এটাকে, যারা পুলিশের পোশাক পরে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। ঠিক একইভাবে শিক্ষার্থীরা কোনো অংশে ছাড় দিচ্ছে না। এরকম চলতে চলতে দুপুর 1টা কি 2টার দিকে নেট চলে যায় এবং আর কোনো নিউজ দেখতে পাই না। তারপরে মোবাইলের মাধ্যমে অফলাইনে একটা নতুন সিম নিয়ে আমি আমার স্টুডেন্টের বাবার মাধ্যমে একটা সিম আনাই। ওই সিম একটা বাটন ফোনে কানেক্ট করে আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে, যারা আমাদের অন্য সমন্বয়করা ছিলেন, নাহিদ ভাই, আসিফ ভাই, ওনাদের সাথে। তো সেদিন আমাদের সামান্য যোগাযোগ হয়। এরপরের দিনও আর যোগাযোগ করতে পারি না। জাস্ট নাহিদ ভাইয়ের পক্ষ থেকে একটা SMS আসে সবার কাছে যে আন্দোলনটা চালাইয়া যেতে হবে যে কোনোভাবে। 19 তারিখ মেবি 19 তারিখ কিংবা 20 তারিখ, যে দিন হাসনাত ভাই, সার্জিস ভাই এবং হাসিব 3 মন্ত্রীর সাথে মিটিং করেছিলেন। 19 তারিখ নাকি 20 তারিখ, ওইরকম সময়ে। তো সেদিন আমাকে ফোন করা হয় ডিজিএফের দপ্তর থেকেই, ওখান থেকে ওনারা যেখানে আছেন ওনাদের থেকেই ফোন করে আমাকে ওখানে যেতে বলা হয় এবং আমি অস্বীকার করি। তখন ওনারা বলেন যে রাস্তায় এত লাশ পড়তেছে, এত মানুষ মারা যাচ্ছে, এত শিক্ষার্থীরা মারা যাচ্ছে, এটা তো থামাতে হবে, থামানোর জন্য তো আলোচনা দরকার। তো আমি ওনাদেরকে বলি যে আমি খুব আবেগী হয়ে পড়ি। আমি বলি যে এটা থামানো হলে কোনো লাশ পড়ার আগে থামানো দরকার ছিল, এখন আর থামানোর সুযোগ নেই।
হয় এটা তো আমাকে কোশ্চেন করে, তাহলে এটা থামবে কিভাবে? তখন আমি বলি যে হয় আমাকে মেরে ফেলেন, থেমে যেতে পারে, না হয় হচ্ছে আপনারা ক্ষমতা ছেড়ে দিবেন, সরকার ক্ষমতা ছেড়ে দিবেন, তাহলে থেমে যাবে। অপশন দুইটা, এর বাইরে আর কোনো অপশন নাই। তখন আমাকে বলে তুমি এমন ছটাং ছটাং কথা বলতেছ, তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো, তোমাকে তুলে নিয়ে আসা কোনো ব্যাপার না আমাদের জন্য, আমরা সবই জানি। তো একটু ভয় ঢুকে যাই। তখন হচ্ছে আমার স্টুডেন্টের বাবাও একটু চিন্তা করেন যে এখানে রাখা আমার জন্য সেফ না। তখন উনি আমাকে ওনার বাইকে করে নিয়ে গিয়ে আমাকে মোহাম্মদপুরে এক মেসে রেখে আসে। আমার স্টুডেন্ট, ওরা সাবেক স্টুডেন্ট। আমি হ্যাঁ, ওরা যখন ক্লাস 5-এ পড়তো, আমি তখন ক্লাস 9-এ পড়তাম কিংবা 10-এ পড়তাম, ওদেরকে আমি তখন এলাকায় পড়াইছিলাম আর কি। তো ওরা এখানে মোহাম্মদপুর কলেজে ভর্তি হয়েছে একজন, আর একজন হচ্ছে ঢাকা উদ্যানে একটা কলেজে ভর্তি হয়েছে। তো হচ্ছে ওদের দুই ভাই, ওরা দুই ভাই জমজ। ওদের ওখানে গিয়ে আমি থাকি। ওদের ওখানে গিয়ে ওরাও জানে এবং ওরা আমাকে খুব শ্রদ্ধা করতো। ওদেরকে যে জাস্ট হচ্ছে ক্লাস 5-এ পড়াইছি, তারপরও মাঝে মধ্যে আমি যখন ঢাকা থেকে এলাকায় যেতাম, তখন আমি ধরুন রোজার ঈদের ছুটিতে যদি যেতাম বা হচ্ছে অন্য 5 দিনের জন্য যদি হাতিয়ে যেতাম, ওরা আইসা বই খাতা নিয়ে বসতো যে হচ্ছে কিছু পড়ানোর জন্য। এই ধরনের যোগাযোগ ছিল আর কি। তো হচ্ছে ওদের ওখানে 2 দিন থাকি, 2 দিন কি 1 দিন থাকি, একদিন থাকার পরে এরপর হচ্ছে 20 তারিখে আমরা জানতে পারি যে হচ্ছে নাহিদ ভাইদের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে তো হচ্ছে ওনাদের আর খোঁজ পাচ্ছিলাম না। 20 তারিখ 21 তারিখ ওনাদের খোঁজ পেলাম। পাওয়ার পরে হচ্ছে কোথায় আছে ওনারা? জনস্বাস্থ্যে আছে। আমি তারিখগুলা ঠিক মনে করতে পারতেছি না, এগুলো একটু করলে। তখন হচ্ছে আমি ওখান থেকে একটা সিএনজি নিয়ে আমি ওখানে আসি, নাহিদ ভাইয়ের সাথে দেখা করি। আমরা 2-3 ঘন্টা একটু কথাবার্তা বলার সময় এরপর আইসা ডিজিএফআই আইনশৃঙ্খলা বাহিনী ঝামেলা শুরু করছে, আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, আমরা একটু পালাইয়া থাকি কিছুক্ষণ, মানে হচ্ছে হসপিটালের ভিতরে এক একজন এক এক জায়গায়। এরপর হচ্ছে চলে আসি। এরপর নাহিদ ভাই আবার একদিন পরে আবার ডাকেন যে হচ্ছে কথা বলতে, এরপর কথা বলতে পারি না। এর মধ্যে আবার শুনি যে হচ্ছে রিফাত রশিদকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো নাহিদ ভাইকেও সেখান থেকে শুনলাম যে হচ্ছে ওনাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন উনি ওখান থেকে স্থানান্তর করে রাখা হয়েছে ওনাকে। তখনও ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি। তো আমি জনস্বাস্থ্যের সামনে আমি সহ আপনার আমাদের মাহিন সরকার ভাইকে নিয়ে গিয়ে ওখানে একটা সংবাদ সম্মেলন করি, যে হচ্ছে সরকারকে কিছু প্রশ্ন করি। এটা খুব মানে আমার খুব আবেগঘন একটা সংবাদ সম্মেলন ছিল এটা। আপনারা দেখেছিলাম মিডিয়া খুব মানে সাথে সাথে বাংলাদেশের মিডিয়াগুলো প্রথমে এটাকে করেন নাই। এটা মনে হয় আমি হচ্ছে মঙ্গলবারে সংবাদ সম্মেলন করি, বৃহস্পতিবারে গিয়ে হচ্ছে ডিবিসি একটা অংশ ছাড়ে, তারপর অন্যান্য টেলিভিশন অল্প অল্প করে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, কিন্তু হচ্ছে কোনো মিডিয়াতে দেয়নি। অথচ আমাদের কর্মসূচি ছিল বুধবার বৃহস্পতিবার ওই ঘোষণার মধ্যে। আমি তখন বলি আর কি যে হচ্ছে আপনারা এখন আলোচনার জন্য ডাকতেছেন, আপনারা এতদিন কোথায় ছিলেন? এতদিন তো আলোচনার জন্য ডাকেন না। আমরা তো বলছি আলোচনা করি, সমাধান করি, আপনারা তো পাত্তা দেন নাই। এখন আমাদের প্রায় 50-60 জনকে মেরে, তখন 100-র উপরে মারছিল, যে 100-র উপরে হত্যা করেছেন। এখন হত্যা করে এখন বলতেছেন আসো আলোচনা করা। মানে সিস্টেমটা এমন ডেভেলপ করছেন যে হচ্ছে প্রথমে কোনো যৌক্তিক আন্দোলন শুরু হলে আপনারা দমানোর চেষ্টা করবেন, দমাতে ব্যর্থ হলে তারপর হচ্ছে আলোচনায় ডাকবেন। এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। যেটা আলোচনার সুযোগ থাকে শুরুতেই আলোচনা করতে পারে। আপনি এখন এরকম করবেন, আবার সামনে একই রকম করবেন, যেহেতু 2018 সালে 2বার এমন করছেন আলোচনার কথা বলে, এরপরে আর সমাধান হয়নি। আর আপনি এত লাশ পালানোর পরে আর কোনো আলোচনার সুযোগ নেই, আমরা আর কোনো আলোচনা করব না, আপনারা আমাদের ভাইদেরকে ফেরত দেন, না হয় আমাদেরকে মেরে ফেলেন। খুব কান্না করে এই ধরনের করছিলাম। তা আমি 5ই আগস্টের পরে যত জায়গায় গেছি, যত মহিলারা বা হচ্ছে বোনেরা যারা আছেন, নারীরা, ওনারা সবাই যে তোমার এই কান্না দেখে আমরা আন্দোলন উদ্বুদ্ধ হয়েছি, ওই সংবাদ সম্মেলনের কান্না দেখে আমরা নিজেরা আর ঘরে থাকতে পারি নাই, আমি আপ্লুত হয়েছিলাম। একদিন পরে আবার নাহিদ ভাইয়ের কাছ থেকে মেসেজ পাই। নাহিদ ভাইকে তখনও ডিবিতে নেই ওনাকে ওই হসপিটালের মধ্যে অন্য কেবিনে গিয়ে মানে হচ্ছে করে আলাদা করে রাখা হয়েছে, যাতে করে কারোর সাথে প্রথম ঘুম থেকে আসার পরে আসিফ ভাই, নাহিদ ভাই তো হচ্ছে আসিফ ভাইকে সরাইয়া নিছে। মেসেজ পাই যে হচ্ছে উনি কথা বলবেন, সংবাদ সম্মেলন করছেন। ওই সংবাদ সম্মেলন মেসেজ আমাকে দিয়েছিলেন, আমি কিন্তু মেসেজটা পাইনি, যেহেতু আমরা ফোন অফ করে রাখতাম, আবার খুলতাম। আপনি তখনও মোহাম্মদপুরে থাকেন?
তখন আমি হচ্ছে বসিলার দিকে থাকি মোহাম্মদপুর, ওখানে একদিন থেকে 2 দিন থেকে যে হচ্ছে মনে হচ্ছে যে হচ্ছে অলওয়েজ একটা বসিলা ইয়েতে কার ওখানে থাকতে থাকতে বসিলা, ওখানে আমার এক মামার বাসায়। আচ্ছা তো হচ্ছে ওখানে চলে যাই, ওখানে 1-2 দিন থেকে এরপরে আমার চেঞ্জ হয়ে হচ্ছে আমি সরি বসিলা থেকেই হচ্ছে আইসা সংবাদ সম্মেলনটা করছিলাম। জি বসিলা থেকে এখানে আইসা তখন তো গাড়ি চেক করে ইয়ে করে মানে খুব রিস্ক নিয়ে আসতে হইতো সংবাদ সম্মেলন করার জন্য, এইদিকে আসার জন্য। তো সংবাদ সম্মেলন করার পরে আমাকে ঘিরে ফেলে ডিজিএফআই বা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজন ঘিরে ফেলে, এখান থেকে আমাকে নেয়ার চেষ্টা করে। তখন সেখানে উপস্থিত কিছু সাংবাদিক ছিলেন, আপনাদের যমুনা টেলিভিশন, চ্যানেল 24-এর জুমাতুল বিদা আপু, এরপর হচ্ছে আমাদের ওই যে এখন 71 টিভিতে আছে ইয়া ভাই, রাশেদ ভাই, আরো আমার নামগুলা সবগুলো এখন আমি সরি মনে করতে পারছি না, তোর মধ্যে অনেকেই ছিলেন। ওনারা সবাই হচ্ছে আমাকে সেফটি দিয়ে আমাকে একটা সিএনজিতে তুলে দেয় এবং এই সিএনজিতে মানে খুব শক্ত আমাকে সেফটি দেয় ওনারা সিএনজিতে উঠা। তো তখন হচ্ছে ওই যে আব্দুল গাপ্পার জিসান ভাই, তো হচ্ছে উনি আমাকে ওখান থেকে সিএনজিতে করে নিয়ে আসেন। ও আচ্ছা। তো উনি যখন আমাকে সিএনজিতে করে নিয়ে আসেন, এরপরে গিয়ে আমরা এক এক দিন এক এক জায়গায় মানে 3 দিন আমরা এদিক সেদিক এই একদিন ছিলাম হচ্ছে আপনার ড্যামরাতে, একেবারে ড্যামরার ওখানে একটা চিকন গলির ভিতরে, ওখানে একটা ম্যাচে ছিলাম, এক অ্যাডভোকেটের ভাইয়ের ম্যাচ আর কি। আমি খোলামেলা মোজাহিদুল ইসলাম শাহিন ভাই আমাদের এখন যে এনসিপিতে যিনি আছেন অ্যাডভোকেট, তো উনি আমাকে ওনার ফার্মে নেন, ওখান থেকে উনি আমাকে কিছু জামা কাপড় টাপড় কিনে দিয়ে ওনার ভাইয়েরা একটা মেসে থাকতো ড্যামরার ওইদিকে, ড্যামরা যাত্রাবাড়ির ওইদিকে, ওখানে নিয়ে যান। ওখানে একদিন থাকার পরে আবার হচ্ছে কল পাই যে হচ্ছে নাহিদ ভাই একটু কথা বলতে চাচ্ছেন, আমরা এসে সেদিন ওনার সাথে একটু দেখাই করতে পারি জনস্বাস্থ্যে। মানে তার আটক হওয়ার আগের দিন, জাস্ট আগের দিন, মানে হচ্ছে জাস্ট আগের দিন, যেদিন মানে ডিবি অফিসে নেয়ার ঠিক আগের দিন। তো হচ্ছে যাওয়ার পরে উনি নির্দেশনা দেন যে আহতদের খবর নিতে, সকল হসপিটালে যাইতে এবং হচ্ছে শহীদদের খবর নিতে। এরপর হচ্ছে একটু যেহেতু হচ্ছে ওনারা টেনশনে, এখন আমাদের দায়িত্ব যে হচ্ছে আমরা যেন হচ্ছে আপনার লিগেলি যারা হচ্ছে ইয়ে হয়েছে কিছু আইনজীবীর সাথে কানেক্ট করে ওদেরকে মুক্তির জন্য কথা বলতে, আর স্পেশালি আন্দোলনটাকে যেন হচ্ছে আমরা একটু ধারাবাহিকভাবে রাখি, একেবারে বন্ধ না দিয়ে একটু স্লো থেকে আবার উঠানোর চেষ্টা করি, আমাদের মানে একটা কমন নির্দেশনা দেন। তা আমরা তারপরের দিন সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে আমরা হসপিটালগুলো পরিদর্শন শুরু করব, হসপিটালে কোথায় কত আহত আছে দেখতে যাব। তো শেখ হাসিনা তো এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচার, মানে ও হসপিটালগুলোতে কোনো রুগীকে রাখতেই দেয় নেই ওয়ান কাইন্ড অফ। আমরা শুরু করব সেদিন ভাবলাম যে হচ্ছে এটা হচ্ছে মনে 25 তারিখ, 25শে জুলাই মেবি, আমার যতটুকু মনে পড়ে, বা 24শে জুলাই হবে। তখন আপনি একটু হাঁটতে পারেন, মানে আমি খোঁড়ায় হাঁটতে পারি, তখন ইয়ে করতে পারি। আমি একেবারে হাঁটতে পারতাম না তেমন না, 1-2 দিন একেবারে হাঁটতে পারতাম না, তারপর থেকে আমি খোঁড়ায় হাঁটতে পারতাম, যেহেতু হচ্ছে ছড়া গুলিগুলো আমি সাথে সাথে বের করে ফেলছি কেটে কেটে ব্লেড দিয়ে ইয়ে করে। তো হচ্ছে আমরা শুরু করবো ভাবলাম যে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, কিন্তু সেদিনই ঢাকা মেডিকেল কলেজে শেখ হাসিনা পরিদর্শনে যাচ্ছেন এবং আমরা যোগাযোগ করি যে আমরা যাব সেখানে। এরপর আমাদেরকে মানে হচ্ছে খুব ইয়ে করা হয় যে এখানে যাওয়া যাবে না, এই সেই যেতে দিবে না। একটা বিষয়, 29 জুলাই আসলে 9 দফার ঘোষণা আসে এবং ওই দিন আপনার ফেসবুকে 19শে জুলাই 9 দফা, হ্যাঁ 9 দফার ঘোষণা, যেটা 9 দফার ঘোষণা প্রথমে হচ্ছে আমাদের 19 কি 20 জুলাইয়ের দিকে যখন নাহিদ ভাইরা প্রথম হচ্ছে ইয়েতে ছিলেন, গুম ছিলেন, তখন আসে। জি আচ্ছা আচ্ছা, আপনার ফেসবুকে পোস্ট হয়েছিল অনেক পরে, তাহলে ইন্টারনেটের জন্য দিয়েছি আমরা, ইন্টারনেট আসার পরে। যাই হোক, তো সেই গল্পটা যদি একটু বলেন যে 9 দফাটা আমি এখানে একটু শেষ করি। তাহলে হচ্ছে আমরা ওই যে 25 জুলাই তখন ওখানে যেতে পারি না, উত্তরায় আমরা 2টা হসপিটাল পরিদর্শন করি। যাওয়ার পর ওখানে মানে আমরা জানি যে শত শত আহত এখানে ভর্তি হয়েছে, কিন্তু ওদের কোনো রেকর্ড বুকে কোনো আহত ওদের নাম নাই। একজন মাত্র আহত আছে গুলিবিদ্ধ, তাকে তাও দেখতে দিবে না, ফ্যামিলিও ভয় পাচ্ছিল যে হচ্ছে দেখতে যাবে না, কারণ হচ্ছে তারা আবার হচ্ছে পুলিশের গুলিতে আহত হয়েছে, ওই ব্যাপারে রেকর্ডও করে নাই। যারা মারা যাচ্ছিল তাদের রেকর্ডও করে নাই। জাস্ট আমরা সেখানে গিয়ে হচ্ছে আপনার ইয়াদের সাথে দেখা হয়েছিল, ওই যারা হচ্ছে পিয়ন বা হচ্ছে নার্স, ওনারা অনেকে চোখের পানি ফেলে দিয়ে কত লাশ হাতের উপর দিয়ে গেলাম, কেউ বলে 40 জন, কেউ বলে 50 জন। রেকর্ড বুকে যিনি আছেন উনি একটু আলাদা করে বললেন যে হচ্ছে আমি 34 জন পর্যন্ত রেকর্ড করছি, অনেককে তো গেট থেকে নিয়ে গেছে ডিরেক্টলি বাবু উনি ওই হসপিটালে। এটা হচ্ছে
বাংলাদেশ হসপিটাল মেবি হচ্ছে ধানমন্ডির। উত্তরাই আচ্ছা, উত্তরার বাংলাদেশ মেডিকেল। বাংলাদেশ মেডিকেল একটা আছে মেবি, কি জানো প্রথম। তারপর কুয়েত মৈত্রীতে যাই, সেখানে আমাদেরকে কিছুই দেখতে দিবে না, অনেকক্ষণ অপেক্ষা করছে, কারোর সাথে কথা বলতে দিবে না, এর মধ্যে আমাদেরকে ঘেরাও করে ফেলে আচ্ছা, তুলে নেওয়ার জন্য, আমি রিফাত রশিদ আর মাহিন সরকার। তারপর সেখান থেকে আমরা অ্যাম্বুলেন্সে করে মাহিন ভাইকে আমরা রুগী সাজিয়ে নিজেদের ড্রেস আপ একটু চেঞ্জ করে মানে কোনো মতে পালায়ে আসি, হাসপাতালের পালানোর পর মধ্যেই? হসপিটাল থেকে, হ্যাঁ কুয়েত মৈত্রী হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে, আমাদের অ্যাম্বুলেন্সকে একেবারে মানে দৌড়াইতে দৌড়াইতে আমাদেরকে পর্যন্ত, ওই আমরা ইউএস এম্বাসির সামনে গিয়ে একেবারে দাঁড়াই থাকি গেটের সামনে। আমরা অনেক যোগাযোগ করি যে আমাদেরকে একটু সাহায্য করেন, শেল্টার দেন। শেল্টার দেন। ওরা রাজি হয় না, মানে হচ্ছে কোনোভাবে ওরা কিছু করতে পারবে না। আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়াইছিলাম, দাঁড়াই থাকার পরে সরে গেছে। তারপর আমরা অন্য জায়গা থেকে সাহায্য পাই, অন্য একটা সংস্থা থেকে সাহায্য পাই। এরপর তো হচ্ছে আন্দোলন ধারাবাহিকভাবে আমরা সাংস্কৃতিক আন্দোলনের দিকে যাই। আমরা এর মধ্যে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। এর মাঝখানে হচ্ছে 8 দফা 9 দফা নিয়ে একটা গ্যাপ তৈরি হয়ে, আমি সেই 9 দফার গল্পটা একটু শুনতে চাই। 8 দফাটা হচ্ছে আপনার আমাদের একটা অংশ দেয়, 9 দফা আমাদের আরেকটা গ্রুপ, মানে এক একজনের সাথে তো আমাদের ডিসকাশন করার সুযোগ কম ছিল, তখন ছিল না। তখন দুই দিক থেকে দেয়। তখন আমরা বলি যে হচ্ছে প্রথম এই যে 20-21 তারিখ থেকে যখন নাহিদ ভাই একটু ঘুম থেকে ফেরত আসলেন, তখন আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা 8 দফা এবং 9 দফা দুইটার একটাকেও প্রত্যাখ্যান করব না। আমরা বলবো দুইটার সমন্বিত রূপই হচ্ছে মানে দুইটাই আমাদের দাবি, দুইটা মিলেই আমাদের দাবি, একটাকেও আমরা মানে নাকচ করি না। ইতিমধ্যে কি বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলো আপনাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে নাকি? তাদের সাথে আপনাদের ছাত্র সংগঠনগুলোর সাথে প্রথমে আমরাই যোগাযোগ শুরু করি আর কি। আমরা তখন হচ্ছে যখন আমরা 25 তারিখের পর থেকে যখন আমরা বিভিন্ন কর্মসূচি দিই, তখন আমরা ওদেরকে ফোন দিয়ে ওদের কাছে সাপোর্ট চাই। যেমন হচ্ছে আমরা যেদিন মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম দিয়েছি, সেদিন আমরা বাংলাদেশের নাম করা আইনজীবী সবাইকে ফোন দিয়েছি। এমনকি এমন কাউকেও ফোন দিয়েছি যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন, কিন্তু সেদিন মার্চ ফর জাস্টিসে জয়েন করতে রাজি হন নাই, যে হচ্ছে আমরা তো অন্য কাজে ব্যস্ত আছি, অন্য কিছুতে ব্যস্ত আছি, এই ধরনের কথা বলছিলেন। তো মানে অনেক কিছু চোখের সামনে হতে দেখেছি, কিন্তু হচ্ছে বলার অনেক সুযোগ হয়নি আর কি। এরপরে হচ্ছে যখন আমরা আসলে ধাপে ধাপে হচ্ছে অফিসিয়ালি 1 দফার দিকে আমরা যেতে চাচ্ছিলাম। আমরা একেবারে মানে আবার সবাইকে যুক্ত করা। আপনি আমাদের কর্মসূচিগুলো দেখবেন যে হচ্ছে আমাদের দেয়াল লিখন কর্মসূচি, গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি ছিল, আমাদের হচ্ছে সাংস্কৃতিক কর্মসূচি ছিল, আমাদের হচ্ছে আপনার মার্চ ফর জাস্টিস সেগুলো ছিল। এখন আমি জানতে চাচ্ছি যে 8 দফা এবং 9 দফা আপনি বলেছেন যে দুই পক্ষ থেকে এসেছে, আসলে এই পক্ষগুলো আসলে কারা বা কিরকম কি, বা আপনাকে আপনারা অনলাইন মিটিংয়ে সিদ্ধান্ত নিতেন? তখন তো অনলাইন মিটিং সম্ভব ছিল না, ইন্টারনেট ছিল না, তো আসলে মানে এই পক্ষগুলো কারা একটু, বা পক্ষগুলো আমরাই, মানে হচ্ছে যেটাই 8 দফা সেটাই 9 দফা বলতে গেলে এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স ছিল না। কিন্তু হচ্ছে আমাদের দুই দিক থেকে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে নাই বলে কাদের ভাই 9 দফা দিয়েছে, অন্য আর কাদের ভাই আমরা কয়েকজনের সাথে কথা বলে দিয়েছে হচ্ছে 9 দফা, আর হচ্ছে আবার হচ্ছে আরো কয়েকজন মিলে ওনাদের কারা কারা জানিয়েছিল এটা আমার খুব মাথায় আসে না আর কি। এটা মনে হয় মানে আপনি যেভাবে দুই পক্ষ ভাবতেছেন ওইরকম দুই পক্ষ না। তখন আমরাও খুব কনফিউজ ছিলাম যে হচ্ছে 8 দফাটা কারা দিয়েছে, মানে 8 দফাটা কারা দিয়েছে, এমনি এক একজনের নামে এক একটা বিবৃতি গেছে। তখন হচ্ছে আমরা দুইটাকে অ্যাকসেপ্ট করি এবং আমরা ধারাবাহিকভাবে আমরা তখন ডিসিশন নিয়ে হচ্ছে সরকারের পতন পর্যন্ত আমরা এটাকে আগাইয়া নিব, আর না হয় আমরা হচ্ছে মানে হচ্ছে গোপনে যেখানে থাইকে হোক আমরা এই আন্দোলন চালাই যাব, এটাতে আর কোনো কম্প্রোমাইজ করব না। এটা হচ্ছে আমাদের ওই যে নাহিদ ভাই যখন হচ্ছে ইয়াতে জনস্বাস্থ্য ছিলেন তখনই আমাদের এই আলাপ হয়। তারপরে 6 সমন্বয়ক গ্রেফতার হলেন। হঠাৎ করে আমরা দেখলাম যে একটি ভিডিওতে, মোবাইলে করা ভিডিওতে তারা একটা সোফায় বসে ঘোষণা দিচ্ছেন যে আন্দোলন স্থগিত। তারপরেই আপনাদের ফেসবুক থেকে বা হচ্ছে আপনাদের থেকে আপনারা বার্তা দিলেন যে না, এটা এগিয়ে নিতে হবে। এইটার সিদ্ধান্তটা কিভাবে হলো? এইটা মনে হয় 29 জুলাই কি 30 জুলাই এই ধরনের হবে আর কি। তো তখন হচ্ছে যখন ওনারা এই ঘোষণাটা দেন, তখন আমরা খুব মানে ঘাবড়ে যাই, প্রথমত একেবারে ঘাবড়ে যাই। আমরা 2-3 জন আমরা ঠিক 30 মিনিট সময় নিই, আমরা 3 জনে বসি এক জায়গায়। যে 3 জন মানে আপনি, রিফাত রশিদ আর মাহিন সরকার। তখন কাদের সাথে আপনাদের যোগাযোগ? কাদের ভাইয়ের সাথে আমাদের ফোনে যোগাযোগ হইতো। আপনারা তখন কোথায় ছিলেন, কার বাসায় ছিলেন? আমরা 3 জন তখন ছিলাম হচ্ছে বনানী কি গুলশানের দিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। মানে তখন থাকতেন কোথায়? ওই স্কুলে থাকতাম,
ওই কার স্কুলে স্কুলে ছিল সেটা? স্কুলটা হচ্ছে আমাদের এই একজন উনি নাম প্রকাশ করতে আচ্ছা। না করছিলেন, আচ্ছা, তবে হচ্ছে আপনাদের ওনার এক একজন বন্ধুর আর শুভাকাঙ্ক্ষী। কি একজন অ্যাক্টিভিস্ট এবং স্বনামধন্য অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের সবসময় গণতান্ত্রিক যে কোনো অ্যাক্টিভিজম উনি আন্দোলন সবসময় ছিলেন। সামনে সারিতে ছিলেন। জি, আচ্ছা। তবে তারপরে উনি কথা কখনো মানে হচ্ছে এই ক্রেডিটটা নিতে চান না যে হচ্ছে আমি তোমাদেরকে অনেক হেল্প করছি, ইয়ে করছি। উনি অলওয়েজ আড়ালেই থাকতে চান আর কি। উনি বাংলাদেশে, আচ্ছা। আপনিও শ্রদ্ধা করেন, আমিও শ্রদ্ধা করি, আমরা সবাই চিনি। উনি এই পথে অনেক আচ্ছা, ভালো ভূমিকা সমস্যা নেই। আগেও রাখছেন, এখনো রাখতেছেন। তো হচ্ছে তবে উনি ক্রেডিট চান না এজন্য আর কি উনি বললো যাচ্ছে। তো আমরা ওনার এক বন্ধুর স্কুলে, উনিও হয়তো শেয়ারে আছেন, সেটা শিওর জানি না। ওখানে স্কুলটা 4 দিনের ছুটি ছিল তখন। তখন ওই 3-4 দিন আমরা ওখানে থাকি আর কি। তখন ওই স্কুলে থেকে আমরা ডিসিশন নিই, না আমরা চালাই যাবো আন্দোলন, যা হওয়ার হবে। ওনারা নিশ্চয়ই ওখানে চাপে আছে, মানে আমরা এটা ধরে নিই যে হচ্ছে ওনারা চাপে পড়ে এই কথা বলছে বা হচ্ছে ওনাদেরকে ইয়ে করছে, বাধ্য করছে। আমাদেরকে আন্দোলন চালাই যেতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমরা মূল্য চালাইতে হবে, এই ধরনের আমরা ডিসিশন নিই। তখন আমরা ওখানে আন্দোলন চালানোর ঘোষণা দিই এবং একসাথে 3 জনে মুষ্টিবদ্ধ হাত নিয়ে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় সাথে সাথে একটা ছবি তুলে আমরা তাড়াতাড়ি পোস্টে দিই ফেসবুকে, এবং এতে আবার আন্দোলন নতুন মানে মাত্রা এবং পায়। ওই যে পেছনে সাদা রঙের দেয়াল, হ্যাঁ, তারপরে আপনার ভিডিওতে দেখেছি যে একটা সাদা পর্দা ছিল। এটা কি ওই স্কুলেই? হ্যাঁ, ওইখানেই ছিল? হ্যাঁ, ওখানেই। ওটা সাদা দেয়াল ছিল, পর্দা ছিল না। ওই ছবিতে কোনো পর্দা নেই। আচ্ছা। আচ্ছা। না, 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 ওই আমি স্কুলের পর্দার সিঁড়ির কথা পাশ বলেছি, দিয়ে আরেকটা আমরা ভিডিওতে দাঁড়াইছি। হ্যাঁ, দেখেছি একটা পর্দার কথা। পর্দার এরপরে আমরা ওই স্কুলে 2 দিন আরো 1 দিন থাকার পরে আমাদেরকে হচ্ছে ওই স্কুলের মানে হচ্ছে আমাদের এখানে আমরা বিভিন্ন চলাচল দেখি, আমাদের এখানে সরে যেতে হবে। আমরা যেকোনোভাবে একটা নিউজ পাই যে হচ্ছে তোমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। তো হচ্ছে আমরা সেখান থেকে কোথায় সরবো, সময় দিছি 1 ঘন্টা। তো এর মধ্যে হচ্ছে আমাদেরকে একজন ড্রাইভার, মানে হচ্ছে আমাদের যে ওই স্কুলের প্রিন্সিপাল যিনি, প্রধান যিনি, ওনার ড্রাইভার, হুম। উনি বললেন যে ওনার বাসায় আমাদেরকে রাখা যাবে, সেফলি রেখে দিতে পারবে। বাসাটা হচ্ছে আপনার ওই মোহাম্মদপুর বিহারি কলোনির ভিতরে একটা, মানে 1 রুমের বাসা, ওই যে বিহারি কলোনি যেরকম। তো ১ম আমাদের ২ জনকে উনার সেখানে নিয়ে যান। আমরা একবার মাস্ক-টাস্ক পরে যখন যাই, তো দেখি তো সব মানুষ হা করে তাকাই আছে এবং এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। কোনো ধরনের, মানে আমরা যে একটা ভিডিও বার্তা দিব, একটা ইয়ে দিব। তারপর আবার সেখান থেকে চলে আসি। আমাদের সময় দিছে ১ ঘন্টার ভিতর ছাড়তে হবে। মানে মানে কলোনি ছাড়তে হবে? না, না, ওই এলাকা স্কুলটা ছাড়তে স্কুলটা হবে। ছাড়তে তো হবে। এখানে আসতে যাইতে হচ্ছে আমাদের ৪৫ মিনিট শেষ হয়ে গেছে। তখন আমাদের ডেইলি স্টারের জিনাপুর সাথে যোগাযোগ হয়। জিনাপুর সাথে যোগাযোগ হয় মেবি হচ্ছে আমাদের কার মাধ্যমে যেন যোগাযোগ হয়। মনে হয় সাইর ভাই বা হচ্ছে যে কারো একজনের মাধ্যমে, আমার ঠিক মনে পড়তেছে না। তো হচ্ছে জিনাপুর সাথে যোগাযোগ হয়। জিনাপু এরপর উনার এক বান্ধবী, উনার বান্ধবীর বাসায় ওই যে ফাঠাওয়ের সিইও ফাহিম ভাই, উনার ওয়াইফ হচ্ছে তার জিনাপুর বাসা বান্ধবী। বা তার তো বান্ধবী। হচ্ছে উনার বাসায় হচ্ছে আমাদেরকে ১ রাত থাকতে দেয়। যে হচ্ছে তো আমরা উনার বাসায় ১ রাত থাকি। উনার বাসার পাশে হচ্ছে আবার হচ্ছে আওয়ামী লীগের এক বড় নেতার বাসা। ডিরেক্ট রুম মুখোমুখি। মানে আমরা জানলা খুললেই ওদের জানলা দেখা যায়। হচ্ছে পর্দা সরালে। তো সেখানে থেকে আমরা হচ্ছে শেখ হাসিনা যখন হচ্ছে সরি, যখন হচ্ছে আমাদের ইয়াটা এই নাহিদ ভাইদেরকে দিয়ে জোরপূর্বক যে আন্দোলন স্থগিত করার ঘোষণা নেয়, আমরা তখন কর্মসূচি দিতে চাইছিলাম যে হচ্ছে একটা সাংস্কৃতিক কর্মসূচি বা গানের কর্মসূচি দিতে প্রতিবাদী বা চাইছিলাম, বিক্ষোভী, প্রতিবাদী বিক্ষোভ। কিন্তু আমরা তখন সাথে সাথে বিক্ষোভ কর্মসূচিতে কালকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, এই ধরনের হুম। কর্মসূচি দিই। আর তারপরের দিন শেখ হাসিনা যখন হচ্ছে একদিনের শোক দিল, হচ্ছে কালো কাপড় পরে সবাই শোক প্রকাশ করবে, তখন আমরা বিপ্লবের লাল মানে হচ্ছে হ্যাঁ, ঘোষণা। সেটাই না, সেটাই আমি আসলে একটা, আমার কৌতূহল একটা, যে তখন আসলে বাংলাদেশে রক্ত ঝরছে, আপনারাও পালিয়ে বেড়াচ্ছেন, আবার কেউ কেউ মিছিলে যাচ্ছেন, যোগ দিচ্ছেন, আপনাদের জীবন নিয়ে টানাটানি, সমন্বয়করা তারা গ্রেফতার হয়েছেন, মোটামুটি কেউ গুমের শিকার হয়েছেন, এত এত রক্ত, এত এত আহত, আহ, রাস্তায় লাখ লাখ মানুষ তখন রাস্তায় গুলির সামনে। তো এর মাঝখানে এই যে কালোর রঙের পরিবর্তে লাল রং, তারপরে মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, এই ধরনের ইউনিক আইডিয়াগুলো আসলে কার থেকে আসছিল? আচ্ছা, এক হচ্ছে আমাদের ডিসিশন মেকিং, যেটা আমরা কিছু আলোচনা করে ডিসিশন নিতাম, নিয়ে আমরা হচ্ছে এগুলাকে জানাইতাম হচ্ছে সাইমুম সাদিক মেবি হচ্ছে, উনি হচ্ছেন মনে হয় ফরহাদ ভাই, পরবর্তীতে জানতে পারলাম। তখন পর্যন্ত জানতাম না যে হচ্ছে উনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, একেবারে ৫ তারিখ পর্যন্ত জানতাম না। তো ওনার সাথে আমরা ওনাকে পাঠাইতাম যে হচ্ছে এটা প্রেস রিলিজ লিখে দেন আমাদেরকে, আমরা এটা ছাড়বো।
তখন হচ্ছে আমাদের যখন হচ্ছে দিল যে হচ্ছে আপনার কালো রঙের বেশ ধারণ করবে, তখন আমরা চিন্তা করি যে আমরা এটার বিরুদ্ধে বিক্ষোভ করবো, করবো। আমরা ৩-৪ জন আলোচনা শুরু করি। জি। তারপর হচ্ছে বিক্ষোভ তো আমরা মাত্র একটা কর্মসূচি শেষ করলাম, বিক্ষোভ কর্মসূচি। আর একটা বিক্ষোভ কর্মসূচি টানা মনে হয় আমাদের পক্ষে সম্ভব হবে না। এরকম চিন্তা করতে গিয়ে তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে এটা আমরা অন্য একটা রং দিই। কেউ চিন্তা করি যে বলি যে হচ্ছে বাংলাদেশের জাতীয়তার রং সবুজ দিই আমরা, অথবা হচ্ছে আমরা লাল সবুজ পতাকা বাঁধার করি। মানে আমরা জি। চিন্তা করছি যে প্রথমে লাল সবুজ পতাকা কপালে বাঁধবো, যেটার বিরুদ্ধে প্রয়োজন হচ্ছে, অথবা হচ্ছে লাল সবুজ পতাকার সাথে রক্তের ফোঁটা দিয়ে দিব, মানে হচ্ছে বাংলাদেশে রক্ত ঝরতেছে, এই ধরনের বিষয়। এরকম চিন্তা করতে করতে পরে আলোচনায় আসে যে হচ্ছে লাল পতাকা বাঁধা। তো আমাদের আবার কিছু সময় হইতো কি হচ্ছে কিছু ডিসিশন ওরা ছাপাই দিতে চেষ্টা করতো, সাইমুম ভাই তার সাথে ফোনে কথা হইতো যে এটা করবা, মানে আমরা এস এম বলছি ফরহাদ? হ্যাঁ এস এম ফরহাদ ভাই। আচ্ছা আমার সাথে 2 দিন খুব উচ্চবাচ্য হয় ওনাদের সাথে ফোনেই, আচ্ছা, হচ্ছে আমরা কি আপনাদের কথা মতো ডিসিশন নেব না, আপনি প্রেস রিলিজ দিলে দিবেন, না দিলে না, কি বলতো এই তারা? ধরনের। হচ্ছে তোমাকে বললাম এই কর্মসূচি দিতে, তুমি আবার এই কর্মসূচি ঘোষণা করছো কেন? মানে হচ্ছে ওনারা মানে এক ধরনের করতে চেষ্টা করতো। তখন যে হচ্ছে ভাই মানে আপনি ওনারা আসেন। কি কর্মসূচি দিতে বলতো যেটা আপনারা? আমার ঠিক মনে নাই, এটা আমার সাথে 2 দিন হয়েছিল এই ধরনের ঘটনা। তো প্রথম দিন তেমন একটা উচ্চবাচ্য হয় নাই, মিনিমাইজ হয়ে গেছে আলাপ আলোচনার ভিত্তিতে। সেকেন্ড দিন খুব উচ্চবাচ্য হয়েছিল যে আচ্ছা আপনারা পারলে আপনারা আইসা চালান, তাহলে আমরা ডিসিশন দিব, আপনারা চালাবেন। আর যদি আপনারা ডিসিশন দেন তাহলে আপনারা আপনাদের ব্যানারে কাজ করেন, আপনারা বলেন যে হচ্ছে আমরা এরকম হয়েছিল আর কি। এটা মেইনলি হচ্ছে আমাদের মার্চ ফর জাস্টিস আর বিক্ষোভ মিছিল, মানে এরকম আর কি একটা ডেটে। আমরা একদিন সাংস্কৃতিক প্রোগ্রাম করছিলাম মেবি, ওনারা সেই দিন মনে হয় বিক্ষোভ মিছিল চাইছিলেন। আচ্ছা এরকম আর কি। সরি, মার্চ ফর জাস্টিসের দিন মনে হয় বিক্ষোভ মিছিল চাইছিলেন, এই ধরনের একটা ঘটনা জি। ঘটছিল আর কি। হুম তো হুম। সেটা আমি দিতে রাজি হইনি, মানে এটা আমরা দিব না এখন, আর আমরা একসাথে 2-3টা বিক্ষোভ মিছিল আমরা ক্যারি করতে পারবো না, লোক তো আমরা দিব, তোমাদের এত চিন্তা কি, সেই ধরনের কথা। আপনি লোক দেন, আপনার লোক দিয়ে তো শুধু হবে না, মানে সাধারণ মানুষ এঙ্গেজ হইতে হবে, সবাই নামতে হবে, এই ধরনের খুব উচ্চবাচ্য হয়। তখন হচ্ছে গাপ্পার ভাই পরে আবার এটার সমঝোতা করাই দেয় যে হচ্ছে আচ্ছা। এরকম উচ্চবাচ্য করা যাবে এই না। যে আপনারা যখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বা হচ্ছে আপনারা যখন এরকম গোপন জায়গা থেকে ভিডিও দিচ্ছেন, আপনার কি তখন মোবাইল হারিয়েছিল আপনার? এরকম একটা ফেসবুকে দেখেছি এরকম একটা গল্প, না বা তখন হচ্ছে একটা বাটন ফোনের কথা একটু আগে আপনি বলছিলেন, এই বাটন ফোনটা ফোন কে হারাইছিল দিয়েছিল আমাদের। আমি মোটামুটি 2-3টা বাটন ফোন কিনে হয়েছিল, ওই 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 3টাই সময়ের মধ্যে? হারাইছে। হ্যাঁ ওই সময়ের মধ্যে এখান থেকে ওখানে গেছে, হারাই গেছে, আবার আরেকটা নিয়ে নিছি, মানে এরকম। তখন নাম্বারও হচ্ছে তো পরিবর্তন করা হচ্ছিল নিশ্চয়ই তখন হ্যাঁ নাকি? নাম্বার পরিবর্তন করা হচ্ছিল, নাম্বারও দিচ্ছিল আমাকে। শাহিন ভাই মনে হয় 2-3টা সিম দিয়ে রাখছিলেন। তো এই যে করে এই নাম্বারগুলো আপনার ওই সহকর্মী বা সহ আন্দোলনকারী তারা কিভাবে পাচ্ছিল, বা তাদের আমরা সাথে? হচ্ছে নাম্বার তো একটু টুকি নোট করে রাখতাম আর কি, জি কার কার আচ্ছা সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা। তাদেরকে তখন ফোন মানে দিতাম। তখন তো আপনারা একেবারে ম্যানুয়াল যুগে, তখন ম্যানুয়াল তো আর যুগে। ইন্টারনেট নাই। এরপর মাঝখান দিয়ে তখন আমার তো যে ফোন ছিল, ফোনটা একটু ভাঙ্গা ছিল, ভালো ভিডিও হতো না। তখন হচ্ছে রিফাত রশিদকে তার এক বড় ভাই শুভাঙ্কে উনি করছিলেন যে হচ্ছে একটা ফোন দিয়েছিলেন? ফোনের জন্য টাকা দিয়েছিলেন। ও তো আচ্ছা। হচ্ছে মনে হয় 1 লাখ টাকা দিয়েছিলেন। তো এই 1 লাখ টাকা আমরা হচ্ছে আমাদের বাইরে ওই যে একটা কাকে যেন বলছিলাম যে কালেক্ট করে আমাদেরকে 2টা মোবাইল এনে দিতে। তখন ওনারা আমাদেরকে অনার ফোন মনে হয় তখন 65,000 করে নাকি 50,000 দিছিল, সরি 50,000 টাকা দিছিল উনি। তো হচ্ছে আমাদের মোট হচ্ছে 30,000 টাকা করে 2টা ফোন, অনার ফোন এনে দিয়েছিল আর কি। কিন্তু পরবর্তীতে দেখছি যে হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে আমরাই এই ফোন কিনে দিয়েছি। সেই ফোনটাও হচ্ছে ওনারা কিনে দেয় নাই। ওনারা মানে বলতে কারা? যারা দাবি করছিল আর কি। আচ্ছা, আপনি চাইলে দর্শকদের বলতে পারেন কারা দাবি করছিল। মানে এই ধরনের মানে কিছু হীন কাজ হয়েছিল যে হচ্ছে পরবর্তী ক্রেডিট নিতে গিয়ে আমরা এটা করছিলাম, আচ্ছা, সেই প্রসঙ্গে সেটা আমরা দিয়ে আসবো। দিয়েছিলাম। সেই প্রশ্ন, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা করব আমরা। 1 তারিখ 6 সমন্বয়ক আসলে তারা ছাড়া পান ডিবি অফিস থেকে। তখন সর্বপ্রথম আপনার সাথে কার যোগাযোগ হয় এবং কি কথা হয় তখন আসলে? আমাদের সাথে গ্রুপ কলে নাহিদ ভাই, আসিফ ভাইয়ের গ্রুপ সাথে কলেই ওনারা ছাড়া কথা পেয়ে? হয়। হ্যাঁ, ছাড়া পাওয়ার পরে কথা হয় এবং ওনারা তখনও বুঝতে পারে নাই যে হচ্ছে দেশে কি হয়ে গেছে, হয়ে গেছে। তখন নাহিদ ভাই করেন যে হচ্ছে বলেন যে হচ্ছে তোমরা আন্দোলনটা চালাও, আমরা আরো 2-3 দিন অবজার্ভ করি কি অবস্থা, কেমন কি চলছে। হুম। মানে ওনারা তো মাত্র বের হয়েছেন, বাইরে কি হচ্ছে ওনাদের এই ধারণাই নেই, মানে হচ্ছে বাইরে আন্দোলন এতটুকুন গড়াইয়ে গেছে, সরকার পতন পর্যন্ত আগে গেছে। তখন হচ্ছে 1 তারিখেই সন্ধ্যার দিকে আমাদেরকে চাপ সৃষ্টি করা হয় যে হচ্ছে এক দফার ঘোষণা। আমি বিকাল বেলায় কিন্তু অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে দিই।
চাপ সৃষ্টি করা হয় বলতে একটু আগে আসি। আমি হচ্ছে 1 তারিখে আমি অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়ে দিই। আমার ভিডিওতে দেখবেন, লাইভ আছে বা ভিডিও আছে, যে আমি বলি যে হচ্ছে 3 তারিখ থেকে আমরা অসহযোগ আন্দোলন পালন করবো। এবং এই অসহযোগ আন্দোলন বলতে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কিছু দিব না তা না, রাস্তা দখল করে অসহযোগ আন্দোলন করবো। সবাই রাস্তাঘাটে থাকবো, কেউ প্রয়োজনে মোমবাতি জ্বালাবো, তারপর আমরা বিদ্যুৎ বিল দিব না, গ্যাস বিল দিব না, এভাবে ঘোষণা দিই খুব আবেগঘনভাবে। এরপর হচ্ছে একজনে আমাদের লিখে দেয় আর্মি অ্যাক্ট, যে হচ্ছে আর্মির সহযোগিতা চেয়ে, যে বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, এগিয়ে আসুন আমাদের পক্ষে, যে হচ্ছে আমরা চাই আপনারা বাংলাদেশকে উদ্ধার করুন, ছাত্র জনতার পক্ষে দাঁড়ান, এই সরকারের পতন নিশ্চিত করুন, এইভাবে আর কি। তো 1 দফার ঘোষণা আছে, এইভাবে লিখে দেওয়া হয়। তখন আমি রাজি হই না, একেবারে রাজি হই না প্রথম ধাপে। মানে আমাকে যখন বলা হয় যে হচ্ছে আমাদের কাদের ভাই মোটামুটি রাজি ছিল, এরপর হচ্ছে মাহিন ভাইও মোটামুটি রাজি ছিল যে হচ্ছে দিয়ে দিই আমরা, করি। রিফাত রশিদ আর আমি দোনো করতে থাকি। এরপর হচ্ছে রিফাত রশিদ মানে একটু নরম হয়েছে, পূর্ণাঙ্গ রাজি হয়নি। আমি ডিরেক্টলি শক্ত না, আমি ডিরেক্টলি কোশ্চেন করি যিনি আমাদেরকে মাধ্যম হয়ে এটা পাঠান, যে আচ্ছা মনে করেন শেখ হাসিনা কালকে পড়ে গেল, ক্ষমতাটা কে নিবে? আর্মি নিবে। আর্মি নিলে কতদিনের ভিতর নির্বাচন দিবে? এই নিশ্চয়তা দিক যে হচ্ছে আমরা 3 মাসের ভিতর করব, নির্বাচন দিব, বা 6 মাসের ভিতর নির্বাচন দিব, বা 1 বছরের ভিতর নির্বাচন দিব, নির্বাচন দিয়ে আমরা সরে যাব, তাহলে আমরা ঘোষণা দিতে পারি, ওনাদের সহযোগিতা চাইতে পারি। তো আমাকে বলল, তুমি এত চিন্তা করে কি করবা? তোমার এত চিন্তা করার দরকার নাই, মাত্র দেশের এই অবস্থা আসুক, এসে তারপর ডিসিশন নিবে। এসে আমি বললাম না, ঘোষণাই থাকতে হবে যে হচ্ছে আমরা এতদিন আমি একটু ভয় পাচ্ছিলাম যে হচ্ছে 15 আগস্টের মতো কোনো ঘটনা ঘটে কিনা। কারণ আমি ছোটবেলা থেকে যখন পড়াশোনা করতাম, আমার মাথায় একটা জিনিস অলওয়েজ কাজ করতো, যে 15 আগস্ট যদি শেখ মুজিবুর রহমান তো যেভাবে বাংলাদেশের মানুষের অত্যাচার চালাইছে, রক্ষী বাহিনী গঠন করে, বাকশাল কায়েম করে, তাকে যদি হত্যা না করে, যদি হচ্ছে তার সপরিবার যদি হত্যা না করে, যদি হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি হচ্ছে তার পতন হইতো, এবং তাকে যদি বিচারের মুখোমুখি করা হইতো, তাহলে আর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরে আসার সুযোগ তৈরি হইতো না, মানে সেই সিম্পেথি কাজে লাগানোর সুযোগ হইতো না। এখন যদি হচ্ছে আর্মি যদি একই ধরনের কাজ করে, শেখ হাসিনাকে ধরেন হচ্ছে যদি মেরে ফেলে, শেখ হাসিনাকে সপরিবারে গণভবনে মেরে ফেললে, তারপর হচ্ছে এই দায়টা তো বরাবর আমাদেরকে নিতে হবে। আমরা চাই ওরা বিচার করব, গণঅভ্যুত্থান হবে, শেখ হাসিনা মানে হচ্ছে একটা ক্লিন পতন। আচ্ছা, সেই লাইনে অর্থাৎ সেনাবাহিনীকে সহযোগিতার লাইনে আপনি গেলেন। তখন আমাকে রাত 8টার দিকে বলে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে হচ্ছে হয় ঘোষণা দিবা, না হয় তোমাদের কোনো সিকিউরিটি সেফটির কোনো ব্যবস্থা আমরা নেব। আমরা জানতামই না কে সিকিউরিটি সেফটি ব্যবস্থা। আমরা তখন হচ্ছে মিরপুর ডিএইচএসে। তখন এই ব্যাপারটা আমি সাইয়ের ভাইকে জানাই যে ভাই এই অবস্থা। সাইয়ের ভাই বলে যে আমি তো ধারণায় রাখি না, আমি কথা বলি। মানে ওনার কথাই বুঝে গেছে যে উনিও ব্যাপারটা হয়তো বা জানেন, কিন্তু উনি মানে হচ্ছে ব্যাপারটাকে বলুন যাচ্ছে জানি না, করি না। তো ভাই একটু সাপোর্ট দিলেন মেন্টালি, যে তুমি করো না, টেনশন করো না, আমি দেখতেছি ব্যাপারটা। এরপর হচ্ছে নাহিদ ভাইয়ের সাথে কথা বলি। নাহিদ ভাই বলে যে হচ্ছে নাহিদ ভাইয়ের বলি যে এই অবস্থা। নাহিদ ভাই বলে দেখো আজকে রাতটা শক্ত করে ধরে রাখো, আমরা তো হচ্ছে সরি, এটা শহীদ মিনার তো 3 তারিখে একদম হয়েছিল, 2 তারিখের ঘটনা। আমি 2 তারিখ বিকেলে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই। তখন হচ্ছে নাহিদ ভাই আমাকে বলে যাচ্ছে আজকে রাতটা ধরে রাখো, আর যদি বাধ্য হও তাহলে দিয়ে দিও, মানে হচ্ছে কিন্তু মাঠ থেকে হওয়া দরকার। এটা কি মানে 1 দফার ঘোষণাটা মানে অফিসিয়াল ঘোষণা। আনঅফিসিয়ালি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। 1 তারিখে কিন্তু হচ্ছে শেখ হাসিনা আবার এই 2 তারিখে শেখ হাসিনার থেকে ফোন দেওয়া হয়েছে, অফিস থেকে ফোন দেওয়া হয়েছে। মাহফুজারা গিনি নামে একটা মহিলা এমপি ছিল, মনে হয় শেখ হাসিনার সাথেই থাকতো। তো সে ফোন দিছিল যে প্রধানমন্ত্রী আপনাদের সাথে সপরিবারে দেখা করতে। আপনি যেহেতু এই বিষয়টা বলছেন, আমি একটু আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আপনারা নিশ্চয়ই 2 তারিখে একটি অনলাইন মিটিং করেছিলেন। হ্যাঁ, 2 তারিখ অনলাইন মিটিংয়ে আপনাদের 2-1 সমন্বয়ক, তখন আসলে তারা সরকার পতনের 1 দফার পুরোপুরি ঘোষণা হয়তো তারা চাচ্ছিলেন না। ব্যাপারটা কি এরকম? মানে আচ্ছা, আমি ওইটা শেষ করি। মাহফুজারা গিনি এমপি সকালে 1 তারিখে ফোন দিয়েছিলেন যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সপরিবারে দেখা করতে চান, যা যা লাগবে তোমাদের জন্য সবকিছু করে দিবে। আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসো, আন্তরিক হবে, কোনো কিছুর অভাব মানে যা বলার উনি সব বললেন, আলোচনা করতেন, যত কিছু দেখানোর দরকার একেবারে ফ্যামিলিকে প্রয়োজন হেলিকপ্টারে নিয়ে আসবে, মানে ব্যাপারটা এরকম আর কি। তা আমাকে যখন বলা, আমি বললাম ওনার সাথে আলোচনার কিছু নেই,
ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, একেবারে ডিরেক্টলি ভাবে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, ওনার রক্তাক্ত হাত ধোয়ার আগ পর্যন্ত, মানে পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে আলোচনার কোনো সুযোগ নেই। আপনি ওনার বলে দিয়েন যে হচ্ছে দরজা না খুলে নিজে বের হইয়া যাইতে। এভাবে একেবারে মুখের উপরে এভাবে বলে দিই। আমি অলওয়েজ মানে হচ্ছে এই ধরনের শক্ত কথা বলতে গেলে আমার চোখ থেকে পানি চলে আসে, এটা ছোটবেলা থেকেই মানে হচ্ছে শক্ত। তো 2 তারিখের যে মিটিং আর কি, আমাদের এমনিতেই কিছু কিছু মানুষ এটাকে কোটা আন্দোলনে সীমাবদ্ধ রাখার জন্য কেউ কেউ চাইতো, কিন্তু একটা পর্যায়ে এসে তারা কিন্তু হচ্ছে বুঝছে যে হচ্ছে আসলে হাসিনা পতন ছাড়া কিছুই সম্ভব না। তো এই ডিসকাশনটা আসলে হচ্ছে বারবার বিভাজনের জন্য বলা হয় আর কি। এটা আমাদের ধরেন 1-2 তারিখ পর্যন্ত এসে তেমন হয়নি। আমাদের একটা অবিশ্বাস ছিল, সন্দেহ ছিল, ক্ষুব্ধতা ছিল যে হচ্ছে আপনারা সমন্বয় করে চলতে চান, ইয়ে করে চলতে চান এই ধরনের। কিন্তু বাস্তবতা হচ্ছে ওনারা তখন মানে হচ্ছে ডিরেক্টলি এক দফার বিরোধিতা করেন নাই কেউই। আচ্ছা, ওনারা যেটা মানে হচ্ছে, আমরা তো এই এক দফার ব্যাপারটা ডিসাইডেড যে 18-19 তারিখ থেকে যে হচ্ছে আমরা এটাকে এক দফায় নিব মানসিকভাবে। এবং হচ্ছে আমরা জি। ইয়ে করবো। এটা আমাদের অন্তত হচ্ছে আমরা যারা ছাত্র শক্তি করতাম, আমাদের এদের একটা কঠিন বোঝাপড়া ছিল যে হচ্ছে আমরা এটাকে সরকার পতনে নিয়েই যাব, মানে যেহেতু আচ্ছা, সরকার এই প্রশ্নটা ধরনের আপনাকে ঘটনা করেই ফেলি। করছে। সম্প্রতি তো আপনাদের একজন আমি এই অংশটা শেষ করে আচ্ছা, দিই, প্লিজ তারপর হচ্ছে একটু ছোট করে ভালো বলেন। হবে আর কি। তখন তো ওনারা জানতেন না যে হচ্ছে মানে হচ্ছে আমরা তো দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে ছাত্রশক্তি করেছিলাম। ওনারা তো হয়তো জানতেন না যে হচ্ছে আসলে এটাকে এক দফায় নেওয়া যাবে বা ওইরকম মানসিক শক্তিও ছিল না। জি। কিন্তু ওনারা যখন 2-3 তারিখ পর্যন্ত আসতে আসতে ওনারা সেই মেন্টাল এস্টাবলিশমেন্ট আর মেন্টালি রেডি ছিলেন যে হচ্ছে এক দফার জন্য, হাসিনার পতনের জন্য। সম্প্রতি আপনি হ্যাঁ কি না তে উত্তর দিতে পারেন। সম্প্রতি আপনাদের একজন সমন্বয়ক আব্দুল কাদের, তিনি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন যে 2 তারিখের ওই মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ, সার্জিস এবং মাহফুজ আলম তারা আসলে এক দফার পক্ষে তারা সেভাবে ছিলেন না, তারা 4 দফার কথা বলেছিলেন। তারা বলেছিলেন ক্যাম্পাস খোলা সহ এরকম দাবিগুলো দিতে। এইটা কি আপনি কিভাবে দেখেন? দেখেন, মাহফুজ আলম অলওয়েজ একটা কনফিউজিং ক্যারেক্টার ছিল। উনি ভালো ভালো পরামর্শ দিতে পারতেন, কিন্তু হচ্ছে শক্ত বোল্ড ডিসিশন নেওয়ার মতো মানে পলিটিক্যাল পারসন উনি না। উনি একজন ওই সময় বুদ্ধিজীবী। সেরকম একটা অবস্থানে হ্যাঁ, ছিলেন উনি তিনি। উনি একজন বুদ্ধিজীবী। উনি আমাদেরকে সবসময় পরামর্শ দিতেন। উনারও এক চিন্তা ছিল যে কখনো না কখনো শেখ হাসিনার পতন হবে, ছাত্রশক্তির হাত দিয়া হবে। কিন্তু যে হচ্ছে আচ্ছা। বোল্ড একটা ডিসিশন, এই যে উপদেষ্টা থাকলেন, হয়তো আপনারা অনেক কিছু অবজার্ভ করছেন যে ইউজুয়ালি যারা হচ্ছে বুদ্ধিজীবী হন, লেখক সাহিত্যিক হন, তারা কিন্তু কখনো শক্ত ডিসিশন নিতে আর পারেন না, হাসনাত, সার্জিস ইয়ে করতে এদের পারেন না। ব্যাপারে আর হাসনাত সার্জিস ভাইদেরকে আমরা হচ্ছে সন্দেহ করতাম। মানে করতেন? ওই যে 3 মন্ত্রীর সাথে ওই মিটিং এর মিটিং পর এর পর থেকে থেকে। আচ্ছা। আমরা সন্দেহ করতাম। আগেও আমরা একটু আধটু যে সার্জিস ভাই একটু ছাত্রলীগ ঘেঁষা, হাসনাত ভাই একটু হচ্ছে মানে সামনে এসে লিডার হতে চাচ্ছেন। মানে আমরা আসলে হচ্ছে ওনাদেরকে মনে করতাম যে ওনারা হয়তো যেকোনো সময় আপোস করে ফেলবেন। কিন্তু আসলেই কিন্তু ওনারা পূর্ণাঙ্গ আপোস কখনো করেন নাই। যেটা হইছে ওনাদের মানে হচ্ছে বোঝাপড়ার কিছুটা বলছিল। আমরা যেভাবে হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে ছাত্র রাজনীতি ছিল, আমরা যেভাবে হচ্ছে আগ থেকেই বোঝাপড়া 2 বছর 3 বছর ধরে আমরা যেভাবে পড়াশোনা করে বিভিন্ন পাঠচক্র করে আমরা যেভাবে রেডি ছিলাম, ওনারা মোটামুটি। সেভাবে হয়তো রেডি ছিলেন না। তো এই ক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিং নিয়ে আমাদের অনেক ক্ষেত্রেই হচ্ছে আলাপ আলোচনা হইতো, অনেক ধরনের কথা হতো। তবে এটা 2 তারিখে হয় নাই। এটা আগে থেকে হতে আগে হতে। আচ্ছা। এরকম আলোচনা 2 তার তারিখে পরবর্তীতে তো সবাই আসলে মোটামুটি রেডি ছিল। কিন্তু আমরা 2 তারিখে আমরা তখনও মানে হচ্ছে হাসনাত সার্জিস ভাইকে বিশ্বাস করতে পারতাম না। মানে ইয়ে করি নাই। কারণ হচ্ছে আমাদের কাছে এখনো কি মনে এটা হইতো নিয়ে যে তাদের হচ্ছে সাথে কথা হয়? হ্যাঁ, একটু খোলামেলা আড্ডা, যে একটু দেখেন হচ্ছে একটু মজা করা, যে ওনাদের ভাই সাথে কথা ওনারা এটা নিয়ে ওনারা নিজেরাও অনেক ক্ষেত্রে মনে করে যে আমাদেরকে তোমরা কি এখনো ইয়ে করে, কিন্তু আমাদের মধ্যে এখন আর মানে আগের সেই আর বিভেদ নাই। কনফিউশন নেই মানে। কারণ যে লোকগুলা 3 তারিখে গুলির মুখে রাস্তায় এসে নাইমা গেছে, 4 তারিখে মাঠে ছিল, রাস্তায় ছিল, তো ওই লোকগুলাকে নিয়ে আপনার আর প্রশ্ন কেন? আর এখানে প্রশ্ন তোলার কোনো জি। ইয়ে নেই। কিন্তু সবশেষ তো আপনার আসলে আগের অনেক 3 কিছু নিয়ে তারিখ প্রশ্ন থাকতে পারে। ঘোষণা আসলো, পরবর্তীতে 5 তারিখের ঘটনা প্রবাহ অনেকেই আমরা জানি। আপনি 27 জুলাই 2025 একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন 5 আগস্ট নিয়ে। তিনি বলেছেন যে, আপনি বলেছেন সেখানে যে শুধুই স্মৃতি, সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি, পরিবর্তন, যে পরিবর্তনের জন্য আসলে এত কিছু, জাস্ট 5 তারিখ সন্ধ্যা থেকেই সবকিছু কুক্ষিগত শুরু হয়। সেই ক্ষত এখন সবাইকে বয়ে বেড়াতে হচ্ছে। কি আসলে এটা একটু 2 মিনিটে বলেন না? দেখেন যে হচ্ছে আমরা অভ্যুত্থানের মানে 17-18 তারিখের পর থেকে একটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নিয়ে যাওয়া, এটা পুরোটা আমরা ৩-৪ জন মানুষ মিলে করি। কাদের ভাই, আমি, রিফাত রশিদ, মাহিন সরকার, এবং আমরা শক্ত
স্ট্যান্ড নিয়ে ধাপে ধাপে আমরা এনে অনেকে আমাদের ফোন ধরা বন্ধ করে দিয়েছিল, অনেক সমন্বয়ক অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। মানে এটা স্বাভাবিক, আমরা অস্বাভাবিক বলতেছি না। যে কোনো সময় যে কোনো আন্দোলন, এই যে এখন আমরা পার্টি করি, যখন একটু খারাপ সময় এসে অনেকে সরে যাবে, এরকম থাকতে পারে। কিন্তু তারা তো হচ্ছে ফেসবুকে ঘোষণা দেয়নি যে হচ্ছে আমি এখান থেকে সরে গেছি, মানে অন্তত অতটুকুন সাহস রাখছে। এই কারণে আমি এটাকে প্রশ্ন করতে চাই না। তো এরপর হচ্ছে আমাদের অনেকে প্রশ্ন করলে ওনারা চাইতো যে হচ্ছে অভ্যুত্থান, ওই যে মাহফুজ ভাই চাইতেন যে হচ্ছে আন্দোলনটাকে আবার ক্যাম্পাসে ফিরে নিয়ে গিয়ে আবার গোছাইয়ে আবার আন্দোলন করতে। তো আমরা তো মাঠের লড়াইটা আমরা ভাবতাম যে সবসময় পিছনে আগাবো। তো হচ্ছে কোচ যিনি, উনি মাঝে মধ্যে আবার চিন্তা করেন যে হচ্ছে একটু পিছনে আসো, একটু পিছনে আসো, ব্যাকফুটে এসে ইয়ে করো। তো উনিও ওই জায়গা থেকে হয়তো বলতেন আর কি। তবে উনিও একটা সময় এসে ওনাকেও এমন সাফে তৈরি করা হয়েছে, ওনার সাথে আমরা কন্টাক্ট হারাইয়া ফেলি, যোগাযোগ করতে পারি না, ওনার সাথে কথা বলতে চাইলে উনি একটু মানুষ হিসেবেই এরকম রিজার্ভ, যখন মন চাইবে কথা বলবে, যখন মন চাইবে না কথা বলবে না। তো এটা নিয়ে আমাদের মধ্যে একটা দূরত্ব আছে। এটাকেই আপনি আসলে কুক্ষিগত বলছেন এরকম না, আমি সেটা বলছি না, আমি বলতেছি তো আমরা এই 60 জন লোক যে হচ্ছে অভ্যুত্থানের মানে হচ্ছে ইয়াতে দ্বিতীয় সারি থেকে আমরা আসি, সেই সারিতে ধরুন হচ্ছে আমাদের আরো অনেকেই ছিল, কিন্তু আমাদেরকে 5 তারিখের পর থেকে আর মূল্যায়ন করা হয়নি। 5 তারিখে যখন সরকার গঠনের ডিসিশন, আমরা 6 তারিখ 7 তারিখে জানি যে হচ্ছে আলোচনা হয়। ডক্টর ইউনূসের সাথে আমারও একবার আগে কথা হয়েছিল, কিন্তু হচ্ছে ওনাকে আমরা সবাই চুজ করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা করবো। এরপর কারা উপদেষ্টা হচ্ছে, কি হচ্ছে, কে কোথায় যাচ্ছে, এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এমনকি হচ্ছে বিভিন্ন কোরাম প্রাইভেটের প্রতিনিধি নিশ্চিত করতে হবে, ডাবির বাইরের প্রতিনিধি নিশ্চিত করতে হবে যে কোনো মিটিংয়ে, এই ধরনের চিন্তা করতে করতে গিয়ে না আমাদেরকে এমনভাবে সাইড করে ফেলা হয় যাচ্ছে আমাদের কোনো কিছুতে রাখা হয় না। তো তখন থেকেই মূলত হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ এটার বাইরে। পরে বাংলাদেশের নির্বাচনে আপনার যে এলাকা সেখানকার ভোটাররা আপনাকে নিশ্চয়ই সেই জায়গায় আপনাকে নিয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ অনেক গল্প জানলাম। আসলে এই গল্পগুলো আসলে হয়েছে কি, নিশ্চয়ই কোথাও না কোথাও তো লিপিবদ্ধ থাকার কথা, হয়তো পাঠ্য বইয়ে, নাইলে কোনো একটা অনলাইন এই ইউটিউবে হোক, যে কোনো জায়গায় হোক, সেটা নিশ্চয়ই রাখা দরকার। খবর দেখানো হচ্ছে ভিতরের খবর কি হয়েছে, এটা 4টা মানুষ খুব ভালোভাবে জানি, স্পেশালি 3টা মানুষ, মানে 4টা মানুষ বললে হচ্ছে রিফাত রশিদ, আমি, মাহিন সরকার আর হচ্ছে আব্দুল কাদের। এর বাইরে বাকিরা হচ্ছে অর্ধেক জানে, অর্ধেক জানা না, অর্ধেক জানা, অর্ধেক জানা। বাংলাদেশের জনগণও সেটা রাখবে এবং আপনাদের মুখ থেকেও সেটা যে আমরা জানতে পারলাম, সেটা আমরা আমাদের সৌভাগ্য। অনেক অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। দর্শক, আমরা জুলাই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের একজন উপকারের সাথে কথা বলছিলাম, নিশ্চয়ই আপনারা সেটা শুনলেন। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্টার নিউজের সাথেই থাকবেন।